দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 10টা-11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল। আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুঁচকে তানভীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখলো। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? মেঘ হা করে দুহাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসছো? তানভীর নম্র স্বরে বলল। সামনে পরীক্ষা। মেঘ বিস্ময়ের সময় তানভীরকে দেখছে। বাসায় এ মেয়ে সংগঠিত ঘটনার পর থেকেই বাবা ছেলের সম্পর্কে কেমন ফাটল ধরেছে, তেমনই ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময়ে যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলছে। সেসব শুনে মিম আর আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমে এসে দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল। জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল। ভাইয়া পড়তে বসছে। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমন ভাবে বলছিস, আমি তো মনে করেছিলাম কাউকে মার্ডার করে এসেছিস। অবশ্য বলা যায় না, করতেও পারিস। মেঘের হাস্যোজ্জ্বল চেহারায় মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরেও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বন্যা ভাব নিয়ে বলল, রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজার টুকরা ভাইকে নিয়ে কথা বলাটা আমার উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে সব কথা, এখন তুই বল কেন কল কর। শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যার কথা শেষ করার আগেই মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, কেন কল দিয়েছিলি? তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলছে? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমি এ কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে উঠবি? ঠিক আছে বল। ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিস্ত্রিরা সবাই দেখতে যেতে যাচ্ছে, তুই তো তাদের নাম্বার ব্লক করে রেখেছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড় আব্বু সবাই বাসায়, দেখি যেতে দেন কিনা। আচ্ছা, আমাকে জানাস। ঠিক আছে। মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাই। মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, ঠিক আছে যাও, তানভীরকে নিয়ে যেতে বলো। ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বললেন। কি, তোমার ভাই পড়তে বসছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবত পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না, ভাইয়াকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তে যেহেতু বসেছে পড়ুক। তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যেতে চাচ্ছি, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকে স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমোচ্ছেন। এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে? আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো। আর আবির রাজি না হলে আমি নিচে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারা কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল। হুম। মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি বলুন ম্যাম। মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে সেসব ভেবে ভয়ে মেঘের বুক কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, আব্বু বলছেন আমাকে নিয়ে একটু বাইরে যেতে। আবির শুয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচ্ছু বলেছে। জি। কোথায়?
মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন? চাচ্চু বলেছে যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফল ফুল কিনে নিয়ে যেও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল পরে খাবে, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখেই মিনহাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাতে সঙ্গ দিচ্ছে, কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটে এরকম নয়। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনেই মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতর এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করছিল, আর এখন এত বড় ঘটনার পরেও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে। এই অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? হুম। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল। সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না। চুপচাপ দুজনাই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে, ফিরতে আরও 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন। মেঘ ঘুমের মধ্যে কোনো রকমে বলল, ডাকছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি উঠ। সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল। কি? আকলিমা খান চাপা স্বরে বললেন, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো। আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল। হঠাৎই মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে। কি করবে তার দিশা বিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকেই পাত্র হিসেবে দেখতেই চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারো নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবে না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন মেঘকে দেখতে। ছেলে, ছেলের বাবা, ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরাতে নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটা ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজোরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজেবাজে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না, শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকেই উচ্চস্বরে ডাকলেন,
কি হলো তোমাদের, আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ। আবির ব্যতীত এই 1.5 বছরে কাউকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবেনি, অথচ আজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইয়াকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। 20-25 মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিয়া খানও নিজের রুমে বসা। মেঘকে অনেক জোরাজোরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করছে তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সবকিছু ছারখার করে দেবে, তারপর বুঝবা কে আটকায়। আকস্মিক নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনি আমার প্রণয়, তাই তো দ্বন্দ্বে দ্বন্দ্বে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয় এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না, হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথা শেষ কথা। আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তের শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মূল লাল টকটকে হয়ে গেছে। মালিয়া খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে, আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌকাঠ পার হওয়ার আগেই 2 পা ভেঙে দেব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতে মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের 2 চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তো শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখে আয়। আবির ফোঁসফোঁস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তে মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে, তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। 2-1 উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস। আবিরের একাই সবকিছু সামলে নিতে পারবে, কিন্তু আজ আর তা হলো না। 2 ভাইয়ের পীড়নে আবির আটকে গেল। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেশীন জবাব দিল। মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব না করব তা কি তোমাদের বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান 2 হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড় হয়েছো, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শিখনি। এই মানুষগুলো যখন বাইরে আমার ওপর আঙ্গুল তুলবে,
তখন কি জবাব দিবে? আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করেছো তোমরা কারো ভরসাযোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন, আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণ সবকিছু বুঝিয়ে দিচ্ছে। আবির ভেতরের ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না, রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এই ভদ্রলোকের বাড়ি, এ বাড়ির কোনো গুন্ডা বা বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির তিন কর্ত্রী এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও দু ভাই এখনো থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমদ খানের যতই প্রিয় হোক না কেন, খানবাড়ির মানসম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনোই ছেড়ে দেন না, হোক সেটা আবির কিংবা 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয় এর চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানিকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিয়া খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলার আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির তানভীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে, তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে, ওদের কি দোষ? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন, বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ। খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়ে বলেছে, তানভীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল, আবিরের যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজন ছাড়াই আব্বু চাচুকে সব বলে দিব, তবুও এত প্যারা নিতে পারবো না। তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে। সব জায়গায় খোঁজ খবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে। বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে। মিম ভ্রু কুঁচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ। মেঘ আতকে উঠে বলল। মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলে পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি, সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। ফুপি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউই কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা, রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসে কিনা। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া, আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা।
আমি যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। রাতে কারো খাওয়া দাওয়া নেই, যে যার মতো আবিরকে কল দিচ্ছে, পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে, কিন্তু কেউই কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনো বাসায় ফিরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছে না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদুস্বরে ডাকলো। মেঘ। মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।